পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হয়েছেন সার্জিস হাসনাত আব্দুল্লাহ। যারা আমাকে বিভৎস করে ধর্ষণ করতে এসেছিল আমি তাদের শাস্তি চাই। এই যদি হয় জুলাই যে চেহারা, এরা নিজেদেরকে যদি যোদ্ধা দাবি করে তাহলে আমরা এসব যোদ্ধার মুখে থু দেই। এদের কোনো টার্গেট নেই, এরা হলো মব সন্ত্রাসী করা, লুটপাট করা, ধর্ষণ করা এদের কাজ। নাহলে একটা নারীকে এরা বিভৎস করে ধর্ষণ করতে আসতে চায়। ভাই যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতিশোধ এবং বিচার পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ এনসিপির শীর্ষ 10 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাটোয়ারি যে বক্তব্য রাখে আমার কাছে ধরা আছে ভিডিও। বলেন তো একটা রাজনীতিবিদকে বলে কুত্তার বাচ্চা, এটা হয়? তারা পিটা দিবেন না, কি করবে বলেন? হাসিনার একটা কথার জন্যই তো তার বিরুদ্ধে সমস্ত আমরা রাজপথে নামিনি। তাহলে কথায় কি না হয় বলেন? কথা বোমা শব্দের চাইতে, পরমাণু বোমার চাইতে সবচাইতে খারাপ। কি ধরনের ভাষা শব্দ প্রয়োগ হয়েছে আপনি চিন্তা করতে পারবেন? মির্জা আব্বাস কোন চ্যাটের বা, এটা কোনো রাজনীতির ভাষা? প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা গ্রেপ্তার হয়েছেন। ইতিমধ্যে গ্রেপ্তারের পর তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে এনসিপির উপর হামলা এবং তাদের উপর গ্রেপ্তার নিয়ে সারা দেশের জনগণ কি ভাবছে, এনসিপি কি কর্মসূচি দিচ্ছে এবং জামাত এটা কোন চোখে দেখছে, না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আপনি যেখানে যাচ্ছেন সেখানে রাজনৈতিকভাবে ওখানকার টার্গেট করে করে ওই লোকগুলোর সমালোচনা করা হয়। কেন করা হয়? আপনি রাজনীতির কথা বলেন, আপনার কথা আপনি বলেন, সেই কথা রাজনীতিতে মোকাবেলা হবে। অর্থাৎ আমার কথা হলো দায়িত্ব তো আমারও আছে, আমি গ্রাউন্ড তৈরি করব কেন মারামারি হওয়ার? জুলাই আন্দোলনের পরবর্তীতে যখন তারা নতুন রাজনৈতিক দল তৈরি করে বিভিন্ন জায়গায় সভা সম্মেলন করছিলেন, ঠিক সেই সময় যে জায়গায় যেতেন সেই জায়গায় কর্মকর্তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজির কথা বলতেন। এরপর তিনি বক্তব্যে এমন গালাগালি করেছেন যা একজন রাজনীতিবিদের মুখে শোভা পায় না। এছাড়াও তিনি নির্বাচনের পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অসম্মানজনকভাবে বিভিন্ন কথা বলেছেন এবং সেনাপ্রধানকে নিয়েও অনেক বাজে মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঠিক যেন প্রবাদের মতো, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। নাসির উদ্দিন পাটোয়ারি অতিরিক্ত করার কারণে তেমনই তিতা হয়ে গিয়েছেন। আপনি একটা একটা করে প্রধানমন্ত্রী, সন্ত্রাসীদের গডফাদার, মাস্টার মাইন্ড তারেক রহমান, সেনাপ্রধান ভণ্ড, দাঁড়িয়ে রাখছে, বুড়ো হয়েছে, সেনাবাহিনীর মাথায় গিলু নাই, এগুলোর হাতে অস্ত্র দিছে, ক্যান্টনমেন্ট ঘুরেই দিব। তারপরে কি ছাত্রদল, যুবদল, জানোয়ার, উল্লু, রেকর্ডেড এভরি। এই ভাষা আমরা কোনোদিন 17 বছর বলেছি? তবে কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন নাসির উদ্দিনের এমন উগ্রবাদী বক্তব্যের জবাব মুখ দিয়েই দেওয়া উচিত ছিল, কিন্তু তাদের ওপর হামলা করা ঠিক হয়নি। তারপর তারা এমন তথ্যও তুলে ধরছেন যে আজ পাটোয়ারি এমপিদের চাঁদাবাজির কথা বলছেন, অথচ সরকারের দায়িত্বে থাকাকালীন এনসিপির নেতাকর্মীরাই বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি করেছেন এবং সেসব চাঁদাবাজির প্রমাণও তুলে ধরছেন টকশোতে। চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা আমার নামে মামলা করবেন, আমি যে মিথ্যা বলে থেকে এক বিন্দু। হান্নান মাসুদ থানার মধ্যে থেকে চাঁদাবাজরা ছাড়াই আনছে। এই ইসাক সরকার সবচেয়ে বড় চাঁদাবাজ নাকি বিএনপির, এখন এনসিপি যায় সে আউলিয়াল্লাহ হয়ে গেছে। কি বলবেন এগুলো? ভণ্ডামি ছাড়া কি? আজকের এই রাজনৈতিক পরিবেশের জন্যই অনেকে নাসির উদ্দিন পাটোয়ারিকে দায়ী করছেন, কারণ ছাত্ররা যে নতুনভাবে রাজনীতির আশা নিয়ে এসেছিল তা শুধু এমন উগ্রবাদী বক্তব্যের কারণেই আজ পতনের দিকে ধাবিত হচ্ছে। সম্প্রতি এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন চলুন। হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়কদের অনেকে হাসি ঠাট্টা করে বলতো হাসিনার আব্দুল্লাহ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না। গণঅভ্যুত্থানের সময় সার্জিস এবং হাসনাত ছাত্রলীগের, আওয়ামী লীগের এজেন্ট হিসেবেই কাজ করছিল এবং এটা আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আসিফ এবং নাহিদ যদি জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতির সামনে উত্থাপন করেন তাহলে হাসনাত এবং সার্জিস খলনায়ক হিসেবেই জাতির সামনে বিবেচিত হবে। ভাইরাল হওয়ার জন্য ওই পর্ণ তারকারা যেভাবে খারাপের পথে যাচ্ছে, আজকে এনসিপি গালিগালাজের পথে যাচ্ছে। গালিগালাজ করে যদি তাদের ভাইরাল হতে হয় তাহলে বলবো যে ঠিক আছে, আপনারা আমাদের একজন সেপুদা আছে, তার কাছ থেকে ভালো রাজনীতি শিখতে পারবেন। নাসির উদ্দিন পাটোয়ারি আর হাসনাত আব্দুল্লাহরা আর একজন সার্জিস আলম, ছাত্রলীগের আলম, সে তো গণঅভ্যুত্থানের সময় সার্জিস এবং হাসনাত ছাত্রলীগের, আওয়ামী লীগের এজেন্ট হিসেবেই কাজ করছিল এবং এটা আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। যে সময় ডিবি হেফাজতে নাহিদ এবং আসিফ মার খাচ্ছিল সেই সময় হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল। তো আমি যে এত কিছু জানি এইটাই আমার অপরাধ। গণঅভ্যুত্থানের সময় যেটা ফারুক ওয়াসিফ ভাই বলছিলেন যে সমন্বয়কদের মধ্যেও সমন্বয় ছিল না, অর্থাৎ নাহিদ এবং আসিফ চাচ্ছিল শেখ হাসিনার পতন এবং হাসনাত এবং সার্জিস চাচ্ছিল যে কিভাবে হাসিনাকে রক্ষা করা যায়। সেই
হাসনাত এবং সার্জিস আজকে বড় বড় কথা বলে জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে দাবি করে, এটা তো লজ্জাজনক। হ্যাঁ, আসিফ, নাহিদ, বাকের মজুমদার বা নুসরাত তাবাসসুম তাদের অনেক ভূমিকা আছে, স্যাক্রিফাইস আছে, ওদেরকে আমরা স্নেহ করি, শ্রদ্ধা করি, কিন্তু হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল না। তারা কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল। আমার সাথে যদি কেউ ওপেন ডিবেট করতে চায়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল না। 3 আগস্ট হাসনাত এবং সার্জিসকে প্রতিহত করার জন্য আসিফ মাহমুদ একটা টিমকে দায়িত্ব দিয়েছিল। আসিফ মাহমুদ ওই সময় সঠিক কাজটাই করেছিল, কিন্তু আসিফ মাহমুদ সব থেকে তার জীবনের বড় ভুল করেছে, গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস রচনা করতে পারে নাই। একটি মিথ্যা এবং একপাক্ষিক ইতিহাস সে রচনা করেছে। কেন মিথ্যা বললাম? কারণ আপনি প্রকৃত সত্যকে জাতির সামনে উত্থাপন করতে পারেন নাই। নাহিদ ইসলামকে বলবো, প্রকৃত পক্ষে যদি জুলাইকে ধারণ করেন, তাহলে জুলাইয়ের প্রকৃত ইতিহাস, সেই ইতিহাস আপনি একজন মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে জাতির সামনে উত্থাপন করেন। আসিফ এবং নাহিদ যদি জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতির সামনে উত্থাপন করেন, তাহলে হাসনাত এবং সার্জিস খলনায়ক হিসেবেই জাতির সামনে বিবেচিত হবে। আমি তো চ্যালেঞ্জ করে কথা বলছি, আসেন আমার সাথে ডিবেট করার জন্য। বহু তথ্য প্রমাণ আমার কাছে আছে। সমন্বয়কদের মধ্যে সমন্বয় ছিল না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ ছিল, সেখানে প্রতিনিয়ত হাসনাত এবং সার্জিসকে নিয়ে সেখানে বলা হতো যে এরা হাসিনা দোসর। হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়কদের অনেকে মানে হাসি ঠাট্টা করে বলতো হাসিনার আব্দুল্লাহ। হাসনাত এবং সার্জিস ওই আওয়ামী লীগের সাথে বৈঠকে যাওয়ার জন্য অনেককে ফোন দিয়েছিল, কিন্তু কেউই রাজি হয়নি। তার মানে কি, সমন্বয়কদের একটা অংশ দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ ছিল, আর একটা অংশ আওয়ামী লীগের সাথে সমন্বয় করে আন্দোলনকে ব্যর্থ করার ভূমিকায় অবতীর্ণ ছিল। এটা জুলাইয়ের প্রকৃত ইতিহাস। জুলাইয়ের মির্জাফররা এখন বিএনপিকে হুমকি দিতেছে, 7 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিবে, 1 মিনিটের মধ্যে পতন ঘটিয়ে দিবে। এত সস্তা নাকি জুলাই গণ অভ্যুত্থান? যারা আমাকে বিবস্ত্র করে ধর্ষণ করতে এসেছিল, আমি তাদের শাস্তি চাই। এই যদি হয় জুলাই যে চেহারা, এরা নিজেদেরকে যদি যোদ্ধা দাবি করে, তাহলে আমরা এসব যোদ্ধার মুখে থু দেই। এদের কোনো টার্গেট নেই, এরা হলো মব সন্ত্রাস, সন্ত্রাসী করা, লুটপাট করা, ধর্ষণ করা এদের কাজ। নাহলে একটা নারীকে এরা বিবস্ত্র করে ধর্ষণ করতে আসতে চায়, একটা অফিসে এরা লুটপাট করতে চায়। এই যদি হয় জুলাই, জুলাই দিয়ে কি করবো? অনেকবার চেষ্টা করেও আমাদের এই দরজা তারা ভাঙতে পারে নাই। ভাঙতে না পেরে তখন তারা বাইরে থেকে বলছিল যে এখানে ল্যাপটপ আছে, টাকা পয়সা আছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, এখানে লুটপাট করলে টাকা পাওয়া যাবে। হ্যাঁ, বিভিন্ন জিনিস বলছিল, কারণ চেয়ারম্যান সাহেব কিছু বলতেছিল না দেখে ওরা বুঝতেছিল না যে ভিতরে কেউ আছে কিনা আদৌ। তারপর তারা অন্য একটা তালা মেরে তারপর তারা চলে যায়, এবং এরা আশেপাশে লুকায় ছিল। তারপর আমি উপরে যখন উঠার পরে দেখি যে তালা, এবং আমি তখন তালা চাবিওয়ালাকে ফোন দেই, বলি যে আসতে, এবং এরা সাথে সাথে 7-8 জন ছেলে উপরে উঠে আসে। উপরে এসেই তারা অকথ্য ভাষায় গালাগালি শুরু করে, তুই তোকারি করতে থাকে, ব দিয়ে এই বাচ্চা সেই বাচ্চা, নোংরা গালাগালি করে। আমি চাই, তুই তোকারি করছেন কেন? আমি তো আপনাদের বোন নাকি? তখন ওরা একটু থামে, এসে দেখেন আপনারা আমার নামে অভিযোগ করেছেন, যদি আমরা কোনো অপরাধ করি, দেশে থানা আছে, পুলিশ আছে, আইন আছে, আদালত আছে, তারা আমার শাস্তি দিবে, আমাকে ধরে নিয়ে যাক। কিন্তু আপনারা তো পারেন না আমার অফিসে এসে হামলা করতে। ওরা আমার এত কাছে চলে আসে যে ওদের টার্গেটই ছিল যে আমাকে বিবস্ত্র করে ধর্ষণ করবে। কারণ এরা তো বিভিন্নভাবে পোস্টে লিখেছে যে আমাকে নাকি ধর্ষণ করা জায়েজ, আমি নাস্তিক, আমাকে খুন করা জায়েজ, আমার উপরে মব করা জায়েজ। এরা তো এগুলো উস্কানিমূলক পোস্ট দিয়েছে, এআই ভিডিও বানিয়ে ওরা নোংরা ভিডিও বানিয়েছে আমাকে নিয়ে। আমার এই হিজাব পরা মাথাটা তারা বিভিন্ন জায়গায় লাগিয়ে নোংরা ভিডিও বানিয়েছে। আমি বললাম যে আপনারা মব করতে পারেন না, আপনারা আমার গায়েও টাচ করতে পারেন না, আমি একজন নারী, আমার অপরাধ থাকলে থানায় যান, আসছেন কেন আমার অফিসে ভাঙচুর করতে? এরা আসলে এই জুলাইয়ের সময় যে মব সন্ত্রাস, এরাই তারা। জুলাইয়ের পরে আমরা দেখেছি মব সন্ত্রাস, এই জঙ্গিগুলো বিভিন্ন জায়গায় গিয়ে হামলা করে লুটপাট করে, টাকা পয়সা, ল্যাপটপ, ফোন সব নিয়ে চলে যায়, আর বলে কি আওয়ামী লীগের দোষর। ভাই, আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, আমরা দেশের পক্ষে কথা বলি, আমরা ভাষার পক্ষে কথা বলি, আমরা 1,47,570 বর্গ কিলোমিটার পক্ষে কথা বলি, 20 কোটি জনগণের পক্ষে কথা বলি। স্বাধীনতার পক্ষে কথা বলতে গেলে আওয়ামী লীগ হওয়া লাগে? আমরা 2012 সাল থেকে রাজপথে। আমরা কি দেখলাম 24-এর পরে? জুলাই তো কথা দিয়ে কথা রাখেনি। এরা বলেছিল কি সংস্কার হবে, কোনো সংস্কার হয়নি। সংস্কার হয়েছে শুধু নেতাদের, এই কথা আমরা বলাতে গায়ে আগুন লেগেছে। এরা বলেছিল যে কথা বলার অধিকার থাকবে, অথচ কোথাও কোনো বাক স্বাধীনতা নেই। কেউ কথা বললে এরা টুটি চেপে ধরে। এরা আমার নামে অভিযোগ দিয়েছে 2 থেকে 3 বার।
যখন দেখেছে কিরে প্রশাসন নড়ে না, পুলিশ নড়ে না, এরা খালি আলটিমেটাম দেয় 48 ঘন্টা, 36 ঘন্টা, 2 দিন, 1 সপ্তাহ, এদের আলটিমেটামে তো পুলিশ প্রশাসন নড়ে না। কারণ আমি তো ভাই চোর না, ডাকাত না, বাটপার না, আমি তো ওদের মতো লুটেরা না, মব না, আমি তো সন্ত্রাসী না, আমি তো একজন শিক্ষক। আমার দলের নেতাকর্মীরা কর্ম করে খায়। হ্যাঁ, যখন ওরা দেখলো যে নতুন ধারা বাংলাদেশের নেতাকর্মীরা এত বেশি কথা বলে, রাজপথের সোচ্চার, আর নারীর নেত্রী হিসেবে আমার কণ্ঠ অনেক বেশি সোচ্চার, কারণ আমি সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। আমি কি বলেছি? আমি বলেছি যে আবু সাইদ কে এরা বলেছে যে পুলিশের গুলিতে মরেছে, আর পুলিশ তো আবার বুলেট দিয়ে মেরেছে। আবু সাইদের বাবা বলেছে আবু সাইদের মাথার পিছনে এত বড় গর্ত। তাহলে আবু সাইদ কে এরাই মেরেছে? আবু সাইদের 4-5টা পোস্টমর্টেম রিপোর্ট, আমরা কোনটা বিশ্বাস করবো? তাই আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি করেছিলাম যে আবু সাইদের লাশটা উঠানো হবে এবং পোস্টমর্টম করা হবে। আয়াজ যে আমার গায়ে হাত তুলেছে, আয়াজ সহ এই তার সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী যারা আমাকে নোংরা গালিগালাজ করেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করে একে একে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।